শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন শামীম ওসমান এখন গ্রেফতার। আমাদের আজকের বিষয় হচ্ছে জামাতের কাছে হেরে গেল ইসি, উপদেষ্টাকে ১ কোটি টাকা ঘুষ। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, আমিরুল মোমেনিন মানিক ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলেছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখা লোক আমরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। এই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালের 1-11-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। আপনারা খেলবেন আমাদের সাথে? খেলতে চান? কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। ২০১১ সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠের নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভী। আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল। ১-১-এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। এই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি। আদালতে সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেই সব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের ওরডানো এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসায় শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। এছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশেই নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিউব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। ২০১৪ সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা 2টি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিউব্লিউ লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল ৭৮ কোটি ২০ লাখ টাকা। এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পত্তির দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা।
কল করলাম, বিজিবি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন। ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তো উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, 4টার ভিত্তিতে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন, এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন আপনাকে? সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর PS1 জনৈক মালেক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না, আমাকে শোনাচ্ছে ফোনে। তা আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শোবরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নিব। 2014 সালে 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনোটি থেকে শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতেই তার মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান টর্চার ছেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়ে চড়ে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরী ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর। গ্রেপ্তারের পর জবানবন্দিতে ভ্রমর বলেন, আজমেরী ওসমানের টর্চার ছেলে 2013 সালে 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আজমেরীর নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয়। ত্বকী হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরী ওসমানের অনুসারীরা। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সে মামলাও নেওয়া হতো না। তার খুনি শুরু হয় 1998 সালে নগরের বাসারা বালুর মাঠ এলাকায়। বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরী তাকে খুন করে। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইসদায়ের ওসমান স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই একসময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমরাপাড়ায় অজ্ঞাত একজনকে বেড়ে 14 টুকরো করার অভিযোগ আজমেরীর বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনে রাজি না হয় আজমেরী বাহিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় 2 যুবককে। 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলো। 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হিডা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকেও খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাজদাইর এলাকার একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরী অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে এই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি। শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা। এছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোষানলে পড়েন সাংবাদিকেরা। এমন ভরাডুবির উদাহরণ রয়েছে। দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা। 1998 সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান। 2000 সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা। নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের উপর একসময় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান।
এই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে। অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর, গুলি করে অয়ন ওসমানও। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ। ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার। অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির। জামাতের কাছে হেরে গেল ইসি, উপদেষ্টাকে 1 কোটি টাকা ঘুষ। প্রসঙ্গের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। আজকে কেন বলা হচ্ছে যে ইসি জামাতের কাছে হেরে গিয়েছে? 1 জুন এক রায়ের মধ্য দিয়ে জামাত তার নিবন্ধন ফিরে পেয়েছে। নিবন্ধনের পাশাপাশি অন্য যে বিবদমান বিষয় ছিল সেগুলো নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর আজকে অর্থাৎ 4 জুন 2025 তারিখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জামাতকে নিবন্ধন এবং প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হবে। তাহলে প্রশ্ন উঠেছে যে কেন নির্বাচন কমিশনের আইনজীবী জামাতের প্রতীকের বিরোধিতা করেছিলেন? তিনি কি বলেছিলেন সেই সময়? আপনারা জানেন যে 1 জুন রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেন বা নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে আদেশ দেন। ওই সর্বশেষ শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে দলটির নিবন্ধন বিষয়ে ইসি এখনো সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। এ সময় তিনি আদালতকে জানিয়েছিলেন, মানে 1 জুনের আগে সর্বশেষ যেদিন শুনানি হয়েছিল সেই সময়ে তিনি জানান যে সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ইতোমধ্যে ইসির প্রতীকের তালিকা থেকে জামাতের পূর্ববর্তী প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছে। ফলে দলটি যদি নিবন্ধন ফিরে পায় তবে তাদের নতুন প্রতীক গ্রহণ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে জামাতের আইনজীবী বলেছিলেন যে দাঁড়িপাল্লা প্রতীককে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো রায় নেই, তাই দলটি পুনরায় সেই প্রতীক ব্যবহারের অধিকার রাখে বলে দাবি করেন জামাতের আইনজীবী। প্রিয় দর্শক, তাহলে এখন প্রতীক ফিরে পেল কোন যুক্তিতে? নির্বাচন কমিশন কোন যুক্তিটি দিল? প্রিয় দর্শক, সেটিও আমরা জেনে নিতে চাই। নির্বাচন কমিশন নিশ্চয়ই একটি যুক্তির উপর দাঁড়িয়ে আজকে প্রেস ব্রিফিং করেছে। ইত্তেফাকের একটি শিরোনাম আপনারা দেখতেই পাচ্ছেন যে দাঁড়িপাল্লা প্রতীক ফিরত পাচ্ছে জামাত ইসলামী নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন যে প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। একই প্রজ্ঞাপনে 2008 সালে দলটি প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছিল জামাতে ইসলামকে। এছাড়া প্রতীক কোন দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীক সহ নিবন্ধন ফিরে পাবে এজন্যই, মানে আরপিওতে কোন দলের প্রতীক যদি আগে বরাদ্দ হয় তাহলে সেই প্রতীক বহাল তবিয়তে থাকে। সেই নিয়ম অনুযায়ী জামাত প্রতীক ফিরে পাচ্ছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরো বলেন যে ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি, আমরা রেফারেন্স গুলো দেখছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে। প্রিয় দর্শক, যাই হোক, তাহলে এই প্রশ্নটি ওঠে যে এই 1 জুন 2025 তারিখে রায়ের আগেও নির্বাচন কমিশনের আইনজীবী কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিরোধিতা করেছিলেন? জামাতের নিবন্ধন কিভাবে বাতিল হয়েছিল? আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন, অনেকেই জানেন না। 2008 সালে জামাতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়ার পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশন সহ 4 জনকে বিবাদী করা হয়। তারা জামাতের নিবন্ধন বাতিলের আর্জি জানান। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এবিএম খায়রুল হক, পরে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বিপুল সমালোচিত হয়েছিলেন। খায়রুল হক এবং বিচারপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ 2019 সালের
27 জানুয়ারি রুল জারি করেন। 6 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। রুলে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর 90 বি এর 1, বি এর 2 ও 90 সি অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। প্রিয় দর্শক, জানা থাকা ভালো যে জামাতের নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বরে একবার, 2010 সালের জুলাই ও নভেম্বরে দুবার, 2012 সালের অক্টোবর ও নভেম্বরে দুবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয়। এতে দলের নাম জামাতে ইসলামী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামাতে ইসলামী করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়। প্রিয় দর্শক, 2013 সালের 12 জুন ওই রুলের শুনানি শেষ হলে যে কোনো দিন রায় দেবেন বলে জানিয়ে অপেক্ষমান রাখেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। পরে জামাতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন 2013 সালের 1 আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। এই যে রায়, সেই রায়ে বলা হয়েছিল যে এই নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। একই সঙ্গে আদালত জামাত ইসলামীকে আপিল করারও অনুমোদন দেয়। 2013 থেকে 2025 দীর্ঘ সময়ের লড়াইয়ে পরবর্তীতে জামাত নানা ধাপে ধাপে এই আইনি লড়াইয়ে অংশগ্রহণ করে এবং আমরা দেখলাম যে দীর্ঘ শুনানি শেষে 1 জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় এবং রায় দেয়া হয়। রায়ে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে সরাসরি নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হলেও সুস্পষ্টভাবে বলা ছিল না যে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে হবে। বলা ছিল যে অন্যান্য নিষ্পত্তিহীন বিষয়কে নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন যেন উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে জানতে পেলাম যে দাড়িপাল্লাও ফেরত পাচ্ছে দলটি। এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের দৃঢ়তা, তাদের উদ্যোগ এবং আইনগত কাঠামোর উপর থেকে কাজ করা নিয়ে প্রশ্ন তৈরি হয়। কেন এই প্রশ্ন তৈরি হয়? গত 16 বছরে 3টি আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।